সংরক্ষিত নারী আসনে আসতে চাচ্ছি। আমার মোটিভ হলো, আমি দীর্ঘদিন থেকে রাজনীতি করছি, প্রায় 25 বছরের উপরে। তো অনেক নির্যাতিত নিপীড়িত আমি হয়েছি, জেল জুলুম মামলা হামলা অনেক অনেক কিছুর শিকার, কিন্তু কখনো রাজপথ থেকে সরে যায়নি। আর মানুষের জন্য সেবা করা, মানুষের কাছে যাওয়া, বিশেষ করে নারীদের নিয়ে কাজ করা, এটা হলো আমার মূল ভীষণ। যে আমি যদি সংরক্ষিত আসনে বা সংসদে যেতে পারি, হয়তো আরও ভালোভাবে আমি নারীদের জন্য কাজ করতে পারবো। নারী সমাজ যেভাবে আমাদের, যতই আমরা বলি অনেক উন্নত, কিন্তু সেখানে সেই উন্নতর ভিতরে আমরা দেখছি না। তো আমার ছোটোবেলা থেকেই এমনি অসহায়দের নিয়ে আমি এমনি কাজ করি, বিভিন্ন ধরনের ছোট ছোট কাজগুলো করছি। বাট নারীদের প্রতি আমার বেশি একটা, যেহেতু আমি একজন নারী, আমাদের নেত্রী ছিলেন নারী, সেই সেই হিসেব সুবাদেই আমার কিন্তু এই নারী আসনের প্রতি আমার, সংসদে গিয়ে মানুষের জন্য, জনগণের জন্য কথা বলার জন্য, কাজ করার জন্য আমি চাচ্ছি। আর আরেকটা জিনিস, আমি আমাদের দল বলেছেন, যারা তিতিক্ষা যাদের আছে, জাতীয়তাবাদী দল, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে তিনি, মিছিলের লাস্ট যে থাকবে সেও মূল্যায়িত হবে। আর আমি 2বার নমিনেশন সরাসরি চেয়েছিলাম 2008 সালে, ওটা সরাসরি আসন। তারপর বেগমগঞ্জ 2, এখন সাবেক 2, আর এখন বর্তমান 3। আর আমার নোয়াখালী, যেখানে আমার জন্ম, সেটা হলো নোয়াখালী 1, সংসদীয় আসন 1, মাহবুবউদ্দিন খোকন ভাই, এখন এবার এমপি হয়েছেন তিনি। তো ওই আসন, তো ওখান থেকে যেহেতু ওখানে আমার জন্ম, আমি ওখানেও কাজ করেছি। আমি চাচ্ছি যে আমি দলের জন্য যত ত্যাগ স্বীকার করেছি, যাই করেছি, আমার ছোটোখাটো একটা প্রোফাইল সামারি আছে, আমি রেডি করছি। এবং আমি চাচ্ছি সংরক্ষিত আসনে, যেহেতু এবার আমাদের সরাসরি নির্বাচন চাওয়ার কোনো অবস্থান ছিল না, আমি 2018 সালেও কিন্তু আমি আমাদের সম্মানিত এখন বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান, ওনার ইন্টারভিউ বোর্ডেও গিয়েছিলাম। আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া 2008 সালে ওনার ইন্টারভিউ বোর্ডেও গিয়েছিলাম। তো ওনারা আমাদেরকে বলছে কাজ করার জন্য। সেই জন্যে কোনো দিন, মানে এত নির্যাতনের পরেও কখনো কিন্তু 1 সেকেন্ড কেউ আমাকে মানে ধরে রাখতে পারেনি। আমার প্রোফাইল ফুটেজ, আমার যে রাজনীতিক কিছু সামারি, আমি এখানেও আমার সাথেও আছে, রেখে দিয়েছি। জি হ্যাঁ, জেল খেটেছি, জেল খেটেছি কয়েকবারই, জেল খেটেছি। লাস্ট জেল খাটলাম হলো আপনাকে, যেটা ও সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়াকে যেদিন অ্যারেস্ট করলো, আপনার ছানকারপুল মোড় থেকে সেদিন আমাদেরকে অ্যারেস্ট করেছে, আমাকে অ্যারেস্ট করেছে, আমার সাথে আরও অনেক নারী নেত্রীকে অ্যারেস্ট করেছে। সেখানেও আমাদেরকে অনেক টর্চার করা হয়েছে, এমন আপনাদের 15 দিনের রিমান্ড দিয়েছিল আমাদেরকে, বিভিন্ন মামলার সাথে জড়িয়ে দিয়েছে। এ পর্যন্ত আগের মামলাগুলো শেষ। 2018 সালের লাস্ট যে মামলাগুলো ছিল, এখানে আপনার সম্ভবত 3টা মামলা, মানে ধাপ ভাগ করে দিয়েছিল আর কি। বিস্ফোরক দ্রব্য, তারপরে হলো আপনার গাড়ি পোড়ানো, ওনাদের আইনের ধারায় যা আছে আর কি, আগে যেরকম দিয়েছে ওরকমই, ওই অবস্থাতেই রাখছে আর কি। তো মামলা নাম্বারগুলো ওখানে দেয়া আছে। হ্যাঁ, মামলা থেকে অব্যাহতি হয়েছে, আমরা গত 1.5 মাস আগে অব্যাহতি পেয়েছি। আর মামলা আমাদের একার না, আমাদের সমস্ত সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আমাদের মামলা, সবাইকে, মানে 200-250 করে আসামি প্রত্যেক মামলাতে আছে। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আর আমার সবচেয়ে, আমি আমার দাবি যে আমার চেয়ারম্যান সাহেবের কাছে আমি আপনাদের ইন্টারভিউর মাধ্যমেও বলতে চাই যে উনি আমাদেরকে মূল্যায়িত করবেন। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যখন আমি প্রথম একটা আক্রমণ একটু বলি, সেটা হলো জনাব মির্জা আব্বাস সাহেবের বাসায় 2010 সাল 27 জুন র্যাব যে বর্বরতা হামলা চালিয়েছেন র্যাব পুলিশ, সেই বাড়িতে আমি তখন মহিলা দলের সদস্য ছিলাম, কেন্দ্রীয় কমিটির। ওই বাড়িতে সবচেয়ে বেশি আহত হয়েছিলাম আমি, আমার কোমরের অনেকগুলো ডিস্ক ফেটে গিয়েছিল। বাংলাদেশে প্রায় আমার 5 থেকে 6 মাস চিকিৎসা চলছিল বিভিন্ন হসপিটালে, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, তারপরে এখানে আপনার কাকরাইল ইসলামিয়া হসপিটাল, প্যানেফেসিফিক, শাহজাহানপুরে, এরপর দিবারেকা হসপিটাল, আব্বাসবের বউ আমাকে এখানে চিকিৎসাগুলো করিয়েছেন। পরবর্তীতে ম্যাডাম, যখন আমার অবস্থা খুবই খারাপ ছিল, আমি একদম পঙ্গু হয়ে গেছিলাম, তখন ম্যাডাম বোর্ড ডাকিয়ে, মানে স্ট্যান্ডিং কমিটির মেম্বার ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ, তারপর আমাদের স্থায়ী কমিটির সদস্য আরেকজন গয়েশ্বরচন্দ্র রায়, ওনাদেরকে দিয়ে বলছে মেয়েটা মারা যাবে, মেয়েটাকে একটু ভালোভাবে দেশের বাইরে পাঠায় চিকিৎসা করার ব্যবস্থা করো ডাক্তারদের সাথে। তারপর আমাকে ম্যাডাম বাইরে চিকিৎসা করাতে পাঠালেন। আমি থাইল্যান্ডে লাস্ট চিকিৎসাটা আমি থাইল্যান্ড থেকে করে আসছি। ওখান থেকে আমার
সার্জারি হয়েছিল এখানে, কসমেটিক সার্জারি। তবে ওনারা আমাকে লাঠি দিয়ে দিয়েছেন ওই হসপিটাল থেকেই। বলছে আপনি সহজে হাঁটতে পারবেন না, আর কখনো চেষ্টা করবেন না জোরে হাঁটার জন্য। 12 বছর আমি লাঠি নিয়ে হাঁটছি, 2 বছর হলো লাঠিটা রাখছি, এখনও আমার ইঞ্জেকশন দিয়ে চলতে হয়। মানে ইঞ্জেকশন যদি আমি না দিই 1 মাস, তাহলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, জ্বর এসে যায় প্রচণ্ড, খুবই বাজে সিচুয়েশন হয়ে যায় আর কি। তো সেই অনুপাতে একটার পর একটা নির্যাতিত সব সময় ছিলাম। তারপর 8 মাস আমি বাসায় থাকতে পারিনি। এই 24শে অক্টোবর 2024 আমি বাসা ছাড়ছি, 28শে অক্টোবর আমাদের প্রোগ্রাম থেকে। এখানে আমি যেমন রাজপথে আমি সরব ছিলাম, তেমন আমি সোশ্যাল মিডিয়ায় সরব ছিলাম। আমার বক্তব্য সবসময় আমি দিয়ে গেছি, দলের জন্য আমি কাজ করে গেছি। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইনি, প্রশাসনকে আমি ভয় পাইনি। এত রিমান্ড, এত নির্যাতন। তারপর 2013 সালে আমাকে গুম করে 7 দিন রাখা হয়েছিল, এটা অনেকেই জানে না। আমি তৎকালীন শেখ হাসিনা, পলাতক হাসিনার বিরুদ্ধে একটা প্রোগ্রাম করেছিলাম, প্রেস ক্লাবের সামনে একটা ঝাড়ু মিছিল করেছিলাম। তারপরে বাসা বাড়ি থাকতে পারিনি 1 মাসের বেশি। এরপর আমাকে মোবাইল ট্র্যাক করে আমাকে অ্যারেস্ট করে 7 দিন নিখোঁজ রেখে পরে একটা বাজে মামলা জড়াইয়া দিছে। বুঝতে পারছেন? মানে আমার বাসায় কেউই জানতো না যে আমারে কোথায় আছি। আমাকে গুম করে রাখা হয়েছে, চোখ বেঁধে তুলে নিয়ে গেছে বেলি রোড থেকে সন্ধ্যার সময়। তো সেগুলো আসলে ওটা এত হাজার হাজার সিনিয়র নেতৃবৃন্দদের ইয়ার ভিড়ে আমাদের আর কতটুকু নলেজে থাকবে। আর আমি যে মার খেয়েছি, আমি মির্জাফর সাহেবের বাসায় যে মার খেয়েছি, সেই মায়ের আমি আব্বাস ভাই আমাকে গত 23শে অক্টোবর 2024 ওই সমস্ত পুলিশ র্যাব তাদের বিরুদ্ধে কিন্তু আমি একটা মামলার বাদী, ওনার বাড়ির মামলার বাদীও হয়েছি। আমার সমস্ত এভিডেন্স আছে, আমার পত্রপত্রিকা কাটেন, আমি যে অসুস্থ হসপিটালে ছিলাম সেগুলোও আছে, সব কিছু আছে। আমি নোয়াখালী আমাদের সংসদীয় আসন 1, আমাদের নোয়াখালী চাটখিল সোনাইমুড়ি, যেহেতু আমি ওখানে আমার জন্ম, যদিও আমি পলিটিক্সটা ঢাকাতেই করি, তো ওই আসন থেকে আমি যাচ্ছি আর কি। আর আমার নাম হলো সানজানা চৈতি পপি। আমার শিক্ষাগত যোগ্যতা BA অনার্স। আমার বাবা মা দুজনই মৃত। বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, মা ইউনিয়ন কাউন্সিলের 3 জন মহিলাদের প্রধান ছিলেন। ওটাকে যেটা মানে রাজনৈতিক ভাষা যেটাকে বলে হলো ভাইস চেয়ারম্যান। উনি ভাইস চেয়ারম্যান হিসেবে 2বার দায়িত্ব পালন করেছিলেন। আমার রাজনীতিতে ওখান থেকে আসা, মানে বাবা জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করেছিলেন, যদিও তিনি সনদ দেয়নি, আর আমি তখন ছোটও ছিলাম, বাবা মারা গেছে অনেক আগে, এখন নাই। তখন তার তো সার্টিফিকেটের ছিল না, তো বাবা থাকলে হয়তো বা তখন বলতাম। তো এখন আমার প্রত্যাশা একটাই যে অনেকেই প্রতিদ্বন্দ্বী আছে, যেহেতু আমাদের এত বড় একটা দল, সব কিছু মিলাইয়া আমার আশা যে আমাদের চেয়ারম্যান তিনি আমাকে মূল্যায়িত করবেন, আমার ত্যাগ তিতিক্ষা। আমার আজকে যেটা সত্যিকার অর্থে কথা, আপসহীন আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার কথা আমার সত্যিকার অর্থে আমার খুব কলেজের ভিতরে লাগছে। উনি আমাকে অনেক আদর করতেন, ওনার সাথে আমার কিছু স্মৃতিও আছে, ছবিও আছে। তো ম্যাডাম হয়তো বেঁচে থাকলে, সুস্থ থাকলে আমাদেরকে আরও কাছে ডাকতেন। তো সেই হিসেবে আমি চেয়ারম্যানের কাছে আমার একটাই প্রত্যাশা, যিনি উনি আমাকে সংসদীয় আসনে যদি নারী নেতৃত্বের সুযোগটা উনি দেন, মানুষের জন্য, মানুষের পাশে থাকার জন্য, যদি বিগত দিনে যেভাবে মানুষের পাশে থেকেছি দলের দুঃসময়ে বিগত 17-18 বছর, সেই হিসাবে আমরা আগামীতেও সব সময় যতদিন বেঁচে থাকি জাতীয়তাবাদী দলের জন্য, ওনাদের জন্য আমি কাজ করে যাব। এটা আমি মানে আমার অঙ্গীকারবদ্ধ। আর আমি শেষ হলো আমি ওনার নির্বাচনও করেছি, এই 17 আসনে উনি নির্বাচন করেছেন না, ওনার এখানে নির্বাচনে আমি দায়িত্বে ছিলাম। কারণ আমি 19 নম্বর ওয়ার্ড যে আসনে চেয়ারম্যান সাহেব ভোট দিয়েছেন, আমাদের সাবেক প্রধান উপদেষ্টা উনি ভোট দিয়েছেন, ওই আসনে কিন্তু দায়িত্বে ছিলাম, সব কার্ড আছে। আর 19 নম্বর ওয়ার্ডের আমি একজন জুলাই যোদ্ধা টিম লিডার হিসেবে ওখানে আমাদের আছে। ওনার জন্য অনেক প্রচারণা করেছি, অনেক কষ্ট করেছি। যাক, চেয়ারম্যান সাহেব আশা করি আমাকে বিমুখ করবেন না, যে আমার যে কষ্ট, যে ত্যাগ, যে আমি স্বীকার করেছি। আর আমার BBC বাংলাতেও আমার আপনার প্রচারণা হয়েছে, এই যেভাবে আমাকে অত্যাচার করে ওরা, মানে 2018 সাল 8 ফেব্রুয়ারিতে মানে চ্যাং ধোলা করে পিডাইয়া পরে আমাকে তারা অ্যারেস্ট করছে। যেটা আমার লাঠি ছিল হাতে, লাঠি বট দিয়ে হাঁটতাম, সেই লাঠিটাও আমার হাত থেকে কেড়ে নিয়ে গেছিলো। সুতরাং চেয়ারম্যান সাহেব আমাদেরকে মূল্যায়ন করবেন, আমাকে মূল্যায়ন করবেন, আমি বিশ্বাস করি মনে প্রাণে যে উনি কখনো আমাকে বিমুখ করবেন না। উনি বলেছিলেন ত্যাগ তিতিক্ষা যারা স্বীকার করেছেন তাদেরকে তিনি মূল্যায়ন করবেন। সেই হিসাবে আমি আশাবাদী। সংরক্ষিত আসনে 35টা আসনের মধ্যে আমি একটা আসন ওনার কাছে চাই, এটা আমার মনের দাবি, প্রাণের দাবি, এত বছরের রাজনৈতিক জীবনে প্রত্যাশা। আর যদি উনি মনে না করেন, না দিবেন, তাতেও কোনো
আক্ষেপ নেই, সমস্ত কিছু হলো ওনার কাছে দাবি। এখন তো উনি ছাড়া আর আমাদের আর কোনো ভরসা নেই, আল্লাহ ভরসা আর উনি চাওয়া ওনার কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।